LM10-এ যৌথভাবে সর্বোচ্চ স্কোর করার দিনে ভক্ত সমর্থকদের উল্লাস। মেসির হ্যাটট্রিকটা দুর্দান্ত পারফরমেন্স ছিল। মেসির পায়ের জাদুতে পুরো টিএসসি একদম উচ্ছ্বাসিত হয়ে গেছে। বিশ্বকাপে মেসি হ্যাটট্রিক করেছে এবং সেটা আমরা নিজের চোখে দেখতে পেরেছি। আর্জেন্টিনার ফ্যান হিসেবে অফকোর্স আমার অনেক ভালো লাগছে। বলেছে 3-0 গোলে জিতবে, 3-0 গোলে জিতবে। সিলেট থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। সদর এবং শ্রীমঙ্গলে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। বিকেলে দুসাই রিসোর্টে রাজনৈতিক সভা। স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিতে শতভাগ প্রস্তুত জামায়াত। নেতাদের দাবি, প্রশাসক নিয়োগ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে সরকার। নির্বাচন করব এককভাবে, কোনো কারোর সাথে করে আমরা নির্বাচন করছি না। অবস্থান থেকে প্রত্যেকটা দল তার সামর্থ্য অনুযায়ী স্থানীয় সরকারের প্রতিনিধি তারা সিলেক্ট করে ঘোষণা দিচ্ছেন, আমরা ঘোষণা দিচ্ছি এবং এইভাবেই নির্বাচনটা হবে। হাম উপসর্গে সিলেটে আরও 3 জনের মৃত্যু। এই নিয়ে জেলায় মারা গেল 72 জন। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগীর ভিড়। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জয় দিয়ে শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলে জিতল আলবিসেলেস্তারা। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও। কাতার বিশ্বকাপটা যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন নিজের শেষ বিশ্বকাপ। গল্পটা শুধুই লিওনেল মেসির। লুজাইলের সেই ফাইনালে হ্যাটট্রিকের আক্ষেপ ঘুচলেন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। লুকাতে পারেননি আবেগ। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের সঙ্গে দলকে এনে দিলেন উড়ন্ত সূচনা। কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়া শিবিরে প্রথম কাঁপন ধরান ম্যাচের 5ম মিনিটে, কিন্তু LM10-এর উচ্ছ্বাসে বাধা হয়ে দাঁড়ান বেরসিক রেফারি, বাজান অফসাইডের বাঁশি। পাল্টা আক্রমণে গোল উদযাপনে মাতে আলজেরিয়া, কিন্তু এবারও বাজে অফসাইডের বাঁশি। তবে অপেক্ষা বাড়তে দেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার অলৌকিক বাঁ পায়ের লাজবাব শটে লিড এনে দেন আকাশী নীলদের। ছুঁয়ে ফেলেন কিছুক্ষণ আগেই ছাড়িয়ে যাওয়া এমবাপ্পেকে। প্রথমার্ধের বাকি সময়ে অক্ষত থাকে আলজেরিয়ার জাল। তবে বিরতির পর দ্বিগুণ বেগে ফিরে আসেন লিওনেল মেসি। ম্যাকঅ্যালিস্টারের শট প্রতিহত হলে মেসি ফিরতি শটে করেন নিজের দ্বিতীয় গোল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেসে ছুঁয়ে ফেলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে। 66 মিনিটে LM10-এর শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন লুকা জিদান। তবে আটকে রাখা যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে। 10 মিনিটের মাথায় পেয়ে যান বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। ফুটবলে সব পাওয়া মেসির শুধু এই একটি ছিল না পাওয়া। মেসির অপূর্ণতা পূরণের দিনে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আলবিসেলেস্তারা। এ যেন একের ভেতর দুয়ের আনন্দ। এই কানসাস সিটি স্টেডিয়াম থেকে আর্জেন্টিন সমর্থক যারা যাচ্ছেন, ঠিক একের ভেতর দুয়ের আনন্দ নিয়ে তারা মাঠ ছাড়ছেন। লিওনেল মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন এবং তার দল আর্জেন্টিনা উড়ন্ত সূচনা করলো এবারের বিশ্বকাপে। সব মিলে দিনটা কিন্তু মেসি ভক্তদেরই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস, যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে আর্জেন্টিনা। বিশেষ করে মেসি ছিলেন অনবদ্য, করেছেন হ্যাটট্রিক। কিন্তু এই ম্যাচে কোন কৌশলে জয় পেল স্ক্যালোনির দল? আর্জেন্টিনার সেরা শক্তি আর দুর্বলতাই বা কি ছিল? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আলজেরিয়ার বিপক্ষে বড় জয় পাবে আর্জেন্টিনা, এটা অনুমান করার জন্য ফুটবল বদ্ধ হবার প্রয়োজন নেই। কিন্তু কোন কৌশলে কিভাবে আলজেরিয়াকে হারালো আলবিসেলেস্তারা, সেটাই জানাবো প্রতিবেদনে। আলজেরিয়া ম্যাচে আক্রমণের সময় 4-3-3 আর ডিফেন্স করার সময় 4-2-2 ফরম্যাটে খেলেছে আলবিসেলেস্তারা।
কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে 4-3-3 ফরমেশনে আক্রমণ করেছে আলজেরিয়া, যার ফলে ট্রানজিশনের সময় পর্যাপ্ত স্পেস পেয়েছে স্কালোনির দল, যার ফায়দা নিয়েছে ডিপল মেসি জুটি। ম্যাচের 17 মিনিটে প্রথম গোলটা খেয়াল করুন নিবিড়ভাবে। নিজেদের হাফ থেকে ডিপলের পাস আলজেরিয়ার 5 ফুটবলারকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় মেসির পায়ে। এরপর ডিবক্সের বাইরে থেকে মেসির গোলটা ছিল ম্যাজিক্যাল। আলজেরিয়ার 2 ডিফেন্ডার আর গোলরক্ষক লুকা জিদানের গোল বাঁচানোর চেষ্টাটা ছিল পুরোটাই ব্যর্থ। তবে প্রথমার্ধে আর্জেন্টিনার দুর্বলতা ছিল লাউথারো মার্তিনেস ও থিয়াগো আলমাদা। ডান প্রান্ত থেকে আক্রমণের দায়িত্বে থাকা এই দুজনেই ব্যর্থ হয়েছেন কোচের আস্থার প্রতিদান দিতে, যার ফলে 55 মিনিটে লাউথারোর পরিবর্তে আলভারেস আর আলমাডার বিকল্প হিসেবে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান স্কালোনি। ফলো আসে হাতে নাতে এই 2 ফুটবলার মাঠে নামার সাথে সাথেই আক্রমণের গতি বেড়ে যায় আর্জেন্টিনার। 60 মিনিটে নিজের দ্বিতীয় আর 76 মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি, যা বিশ্বকাপে এই কিংবদন্তির প্রথম হ্যাটট্রিক। আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ে স্বস্তি নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা, কিন্তু এই ম্যাচের পারফরমেন্সের পর 22 জুন অস্ট্রিয়া ম্যাচের একাদশ থেকে লাউথারো মার্টিনেস আর থিয়াগো আলমাডার জায়গাটা পড়ে গেল ঘোর অনিশ্চয়তায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মহসিন হল সহ বিভিন্ন স্থানে বসেছে ফুটবল প্রেমীদের মিলন মেলা। বড় পর্দায় খেলা উপভোগ করতে ভোর থেকে ভিড় করেন সমর্থকরা। বিশ্বকাপের আমেজে উৎসব মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। প্রিয় দলকে সমর্থন জানাতে জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে খেলা দেখতে আসেন তারা। খেলা শুরুর আগে অনেক স্থানে দেখা দেয় আসন সংকট, ফলে অনেকে দাঁড়িয়ে কিংবা মাটিতে বসে উপভোগ করেন প্রিয় দল আর্জেন্টিনার ম্যাচ। মেসি, মার্টিনেজ, আলভারেজদের প্রতিটি আক্রমণে উল্লাসে ফেটে পড়ে গোটা ক্যাম্পাস। এলেমটেনের হ্যাটট্রিক বাড়তি আনন্দ দেয় সমর্থকদের। একজনকে বলছি যে কম হলো মেসি 2টা দেবে, কিন্তু 3টা দিছে মেসি একাই। আমার মনে হয় এবার 4টা স্টার ডান। ব্রাজিল পাত্তা পাইবে না ভাই। দুর্বলের সাথে খেলে কোনো বাহাদুরি নেই। আর্জেন্টিনা দুর্বলের সাথে খেলে খুবই বাহাদুরি করছে। যখন মেসি একটা গোল দিছে ওই সময় বলে বাবা হাঁটু ব্যথা চলে গেছে, এখন হাঁটু ব্যথা চলে গেছে, এখন বলি বাসে চলো না আনন্দ করবো মেসি মেসি। সবাই মানে মেসি মেসি করতেছে, টিএসসি উচ্ছ্বাসিত হয়ে গেছে। মানে আমরা দারুণ এনজয় করছি আজকে মেসির খেলা। আমরা ডি মারিয়াকে অনেক মিস করছি, ওর জন্য খুবই খারাপ লাগছে। সারা দেশে বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন সমর্থকরা। ভোর থেকে উন্মাদনা আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। বিভিন্ন জেলায় মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা উপভোগের আয়োজন করা হয়। চট্টগ্রাম, রাজশাহী সহ অনেক জেলায় বসানো হয়েছে বড় পর্দা। দলের খেলা উপভোগ করতে দেখা যায় ফুটবল প্রেমীদের। গান গেয়ে আর উল্লাস করে লিওনেল মেসির হ্যাটট্রিক উদযাপন করেছেন ভক্তরা। আলজেরিয়ার সাথে দাপুটে জয়ের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ 2026-এর শুভ সূচনা করল স্ক্যালোনির শিষ্যরা। আগামীতে আরো জিতবে, আগামীতে কাপ নিয়ে যেবারের মতো কাপ গেছে এভাবেই চ্যাম্পিয়ন হবে। ব্রাজিলের মতো টিম আমাদের সাথে পাঙ্গা নেয়, বারবার বলে যে আমরা পাই না, আমরা মেসি পাই না, মেসি প্লান্টিতে খালি খেলে। এই জন্য আমাদের আরেকটা করে প্রত্যাশা ছিল। সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে সোয়া 10টার পর সিলেট বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী বাস যোগে যাচ্ছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দুপুর 1টায় শ্রীমঙ্গল এবং 2টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দিনব্যাপী সফরের মূল কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বিশ্রাম শেষে রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা জুড়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীরা উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী সিলেট সফরের বিষয়ে জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজ আহমদ। আফরোজ, প্রধানমন্ত্রী তো মৌলভীবাজারের পথে ইতিমধ্যে রওনা করেছেন, তো কখন নাগাদ পৌঁছাতে পারেন তিনি এবং আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন।
মারফি, আমরা যেটুকু খবর পেয়েছি যে তিনি সিলেট থেকে সড়ক পথে আসছেন এবং মৌলভীবাজার যেহেতু দুটো প্রোগ্রাম, একটি হচ্ছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং অন্যটি হচ্ছে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। তো যেহেতু তিনি সিলেট থেকে রওনা দিয়েছেন মৌলভীবাজারের পথে, সেক্ষেত্রে আমরা আশা করছি যে ঘন্টার মধ্যেই তিনি মৌলভীবাজার শহর অতিক্রম করবেন এবং শ্রীমঙ্গলের প্রথম অনুষ্ঠানে যাবেন। এর মধ্যে কিন্তু অনেক নেতা কর্মী কিন্তু এসেছেন। আমি যে অনুষ্ঠান স্থলে আছি, আপনি নিশ্চয়ই দেখছেন যে ধানের শীষের অবয়বে সাজে একজন কর্মী এখানে এসেছেন এবং তারা অলরেডি উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান প্রথম আসছেন মৌলভীবাজারের যে মানুষের দীর্ঘদিনের কিছু দাবি আছে, মানুষের যে কিছু সমস্যা আছে, সম্ভাবনা আছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই সেখানে আলোচনা হবে এবং সেগুলো এখানকার যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, এখানে নির্বাচিত সংসদ সদস্য যারা আছেন, তারা সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরবেন এবং মানুষ আশা করছেন যাতে যে সমস্যা যেগুলো আছে এবং যে মানুষের যে দাবি যেগুলো, সেগুলো তিনি এখানে আশ্বাস দিবেন এবং পূরণ করবেন। এবং একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে আপনি নিশ্চয়ই দেখছেন যে মৌলভীবাজার শহরে একজন প্রধানমন্ত্রী আসছেন। কিছু শহরে কিন্তু ব্যানার নেই, ফেস্টুন নেই, একেবারে নিরিবিলি মনে হচ্ছে, কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু মূলত রাখা হয়নি এবং এই জিনিসটাকে কিন্তু খুবই ইতিবাচক ভাবে কিন্তু দেখছেন সাধারণ মানুষ। কারণ মানুষের যদি হচ্ছে যে এই যে সংস্কৃতি যেটি ছিল ব্যানার ফেস্টুনের, সেটি অনেকটা খরুচে এবং এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, যার কারণে এই যে পরিচ্ছন্ন একটা শহর এর যে আফরোজ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও সরকার প্রশাসক নিয়োগ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে, এমন অভিযোগ জামায়াতে ইসলামীর। দলটির নেতারা বলছেন, জামায়াত নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত আর এককভাবেই অংশ নেবে স্থানীয় সরকার নির্বাচনে, কিন্তু স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে প্রশাসক নিয়োগ দিয়ে স্বার্থ সিদ্ধির পর সুবিধাজনক সময়ে নির্বাচন চাইছে সরকার। এমন সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনকে বিতর্কিত করবে। জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নিতে চায় জামাতে ইসলামী। সেই পরিকল্পনা নিয়ে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। জামাতের শীর্ষ নেতারা বলছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় প্রার্থী দেয়া হচ্ছে। তবে বিএনপি প্রশাসক নিয়োগ করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে, এতে নির্বাচন বিতর্কিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এই নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবেই স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল, জাতীয় আশা করছিল এবং এটা স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল। সরকারি দলের এই যাত্রাকে খুব ভালোভাবে নেয়নি। তৃণমূল পর্যায়ে প্রার্থী যাচাই বাছাই করে ডিক্লেয়ার করার জন্য পদক্ষেপ নিয়েছে এবং অধিকাংশ জায়গায় সেটা আমাদের যে প্রসেসটা আছে, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যাচাই বাছাই হয়ে এটা ঘোষণা হয়েছে অধিকাংশ জায়গায়। উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন, এটা স্থানীয়ভাবেই ওনারা প্রস্তাবনা রেডি করছে, স্থানীয়ভাবে আমরা সেখানে এটা ঘোষণা করব। জামাত নেতারা বলছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 11 দলীয় ঐক্য হয়েছিল। যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না, সেহেতু তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক দলগুলোর যার যার মতো ভোট করবে। আমরা নির্বাচন করব এককভাবে, কোনো কারোর সাথে করে আমরা নির্বাচন করছি না এবং সব জায়গাতেই আমরা সম্ভাব্য আমাদের প্রার্থী দেওয়ার চেষ্টা করব। এনসিপি তো না, শুধু 11 দল মানে তো আরো দল আছে, সবার জন্য একই সিদ্ধান্ত। সিদ্ধান্তটা হচ্ছে অতীতে যে 4 দল 20 দল আমরা জোট করেছিলাম, সেটা ছিল হলো ন্যাশনাল ইলেকশনের জন্য। স্ব অবস্থান থেকে প্রত্যেকটা দল তার সামর্থ্য অনুযায়ী স্থানীয় সরকারের প্রতিনিধি তারা সিলেক্ট করে ঘোষণা দিচ্ছেন, আমরা ঘোষণা দিচ্ছি এবং এইভাবেই নির্বাচনটা হবে। জামাত নেতাদের মতে, স্থানীয় নির্বাচনে 11 দল নিজ নিজ অবস্থান থেকে অংশ নিলেও জাতীয় ঐক্যে কোনো প্রভাব পড়বে না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে চলছে নদী খনন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মাটি দুর্ভোগ ডেকে এনেছে খুলনার ডুমুরিয়া অঞ্চলের 2 শতাধিক ভূমিহীন পরিবারের জীবনে। নদী থেকে তোলা মাটি ফেলা হয়েছে সরকারি আশ্রয় প্রকল্পের ঘরের গা ঘেঁষে। এতে ঘর ভেঙে 1.5 শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে, আর যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিন কাটছে আতঙ্ক নিয়ে। ডুমুরিয়া ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ আল এহসান, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। এটি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের পাশের একটি খেলার মাঠ। বাঁশকাঠ দিয়ে কোনো রকম কুড়েঘর বানিয়ে সেখানে বসবাস করছে 1.5 শতাধিক ভূমিহীন পরিবার। অথচ 5 মাস আগেও তাদের পাকা ঘর ছিল খাবার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা। এই মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীর তীরে আশ্রয়ন প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছিল সরকার। সেই ঘরটুকুই ছিল সবচেয়ে বড় সম্বল। সম্প্রতি নদী খননের কাজ শুরু করে সরকার, আর সেই খননের মাটিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। আমি একটা প্রতিবন্ধী লোক, আমার চলার মতো নেই, আমার এমন কোনো জায়গা নেই যে সে একটু দাঁড়াবার জায়গা নেই। খুব কষ্টে আছে। টিউবওয়েল যা ছিল সব বলু দিয়ে সব মাটির তলে দিয়ে গেছে। বৃষ্টি হলে আঁটু সমান পানি হয়, তারপর হচ্ছে পানি জল বেরোনির কোনো জায়গা নেই। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি ফেলার আগে তাদের জানানো হয়নি, মালামাল সরিয়ে নেয়ার সুযোগও পাননি তারা। অথচ এই ঘরের স্থায়ী দলিল করে দিয়েছিল সরকার। ঘরটা দিয়েছিল তখন আমাদের দলিল করে দিয়েছিল, দেওয়ার পরে আমাদের দলিল কিছু কিছু লোক যখন লোন দিল, অন্ধকার রাত্রে এসে বেকু দিয়ে এসে ঘর ভাঙচুর, ছোট বাচ্চা পাগল ছাগল নিয়ে কত মানুষ এই জায়গায় বসবাস করে, 200 লোক এই জায়গায় বসবাস করে। খুলনার ভদ্রা নদীর পাশের বরাতিয়া আশ্রয়ন প্রকল্প ও কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পের ঘরের পাশেও খননের মাটি ফেলা হয়েছে। এতে 1.5 শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেটে গেছে ঘরের দেয়াল, ভেঙে গেছে ঘরের টিন। আতঙ্ক আর ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। ঘরের ভিতরে বারান্দায় মাটি ছিল, চারিপাশ দিয়ে মাটি দেওয়ার কারণে বাঁশকান দিয়ে ফাটি গেছে ঘর, তাই আমরা ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকতে পারতেছি না। ব্যাটারির গাড়ি আছে তা দেন, বাড়ির ভিতরে ঢুকোই সাহায্য দিতে পারতেছি, নিজে রাস্তায় চালাই খাবো তাও ওনাকে হাত পা ধরেছি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের জলবদ্ধতা নিরসনে আপার ভদ্রা সহ 5টি নদীর 81.5 কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সেই কাজ এখনো চলছে। স্থানীয়দের অভিযোগ, নদীর চর ভরাটিয়া জায়গা নিয়ম বহির্ভূতভাবে খাস জমি দেখিয়ে আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হয়েছিল। চুকনগর বাজারে 80টা ব্যারাক এবং 65টা এই বিগত সরকারের আমলে যে 65টা ঘর, মোট 125টা ঘর। এই 125টা ঘর একটা ঘর ভাঙতে বাকি নেই, শুধু ভাঙা না, সেই ঘরের কোনো অস্তিত্ব নেই। আশ্রয়ন প্রকল্পগুলো রক্ষা ও ক্ষতিগ্রস্ত ঘরের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরাতিয়া আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে সমস্যা রয়েছে আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, এবং আমরা সবসময় চেষ্টা করব যাতে যারা এই কারণে কিছুটা সমস্যায় পড়েছেন তাদের এই সমস্যা কিভাবে সলভ করা যায়। ভবদহের জলবদ্ধতা নিরসন প্রকল্প লাখো মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এলেও আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনদের জন্য তা হয়ে উঠেছে নতুন দুশ্চিন্তার কারণ। সরকার আবার তাদের জন্য নতুন আশ্রয়স্থল করে দেবে এমনটাই প্রত্যাশা এসব মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। 1 ঘন্টার বৃষ্টিতে ডুবল কুমিল্লা শহর। জলাবদ্ধতার দুঃসহ দুর্ভোগে নগরবাসীর প্রশ্ন, এই দুর্ভোগের শেষ কোথায়, আর এর জবাবই বা কে দিবে? এদিকে সিটি প্রশাসক বলছেন, অবৈধ ড্রেন দখলদার উচ্ছেদ সহ জলজট নিরসনে কঠোর অবস্থানে তারা। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনে দেখুন। মাত্র 1.5 ঘন্টার বৃষ্টিতেই যেন থমকে গেল পুরো কুমিল্লা শহর। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই হাঁটু সমান পানি। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পথচারীরা। কোথাও যানজট, কোথাও ঠেলে নিতে হচ্ছে অটোরিকশা ও মোটরসাইকেল। এবার যে ফাইন্ড উঠছে, এখন মানুষ রাতে ঘুমিতে পারি নাই,
প্রচুর পানি ছিল, পুকুরে পানি ঢুকছে, মাল সামান মানুষ উড়ে রয়েছে, এখনো অনেক ভরে পানি আছে। এখানে পানি ওঠার কারণটা হচ্ছে আমাদের যে পুকুরেটা যে বাড়তি আমাদের জানটা নাই, পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পায়নি হাসপাতাল, স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানও। হঠাৎ পানি ঢুকে নষ্ট হয়েছে দোকানের মালামাল। ব্যবসায়ীরা বলছেন সামান্য বৃষ্টিতে এমন পরিস্থিতি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ পোহালেও স্থায়ী সমাধান মিলছে না। আমার 3 হতে 3.5 লক্ষ টাকা মাল নষ্ট হয়েছে। আর কালকে 5টা থেকে রাতে 3টা পর্যন্ত পরিশ্রম করছি। কালকে যে বৃষ্টি হয়েছে আমার দোকানে অনেক কাপড়, আমার একটা ফটো মেশিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অনেক কাপড় কাগজ নষ্ট হয়েছে। আমার প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকার মাল প্রায় ক্ষতি হয়েছে এই আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টিতে। তো কুমিল্লা শহরের সিটি কর্পোরেশন কি করে? নগর পরিকল্পনাবিদদের মতে প্রাকৃতিক খাল, জলাশয় দখল, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত সংস্কারের অভাব জলাবদ্ধতার অন্যতম কারণ। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই দুর্ভোগ আরও বাড়বে বলেও সতর্ক করেছেন তারা। জলাবদ্ধতা থেকে যদি নগরবাসীকে যদি উদ্ধার করতে হয়, আমি অনতি বিলম্বে নগর পিতাকে বলবো খুব দ্রুততার সহিত সেই প্রতিবন্ধকতার যারা করেছেন তাদের প্রতিবন্ধক থেকে নগরবাসীকে মুক্ত করুন। তবে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন প্রশাসন। কারণ হিসেবে ড্রেনের উপর অবৈধ দখলদার সহ বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত শেষে কঠোর অবস্থানে যাবেন, এমনটাই জানালেন প্রশাসক। একটা কাজে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ যে ব্যবস্থাগুলো, এগুলো যেন কোনো ড্রেনে কোনো ময়লা আবর্জনা না থাকে। যেখানে প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতাগুলো আমরা নিরসন করার চেষ্টা করে যাচ্ছি। 1 ঘন্টার বৃষ্টিতে যখন ডুবে যায় শহরের অলিগলি, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালও, তখন প্রশ্ন উঠেছে কুমিল্লাবাসী কি আদৌ এই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে, নাকি প্রতি বর্ষায় একই দুর্ভোগী হয়ে উঠবে নগরবাসীর নিয়তি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 3.5 বছরের শিশুকে ধর্ষণ মামলায় রায় ঘোষণা করা হবে আজ। একই দিন শিশু আয়াত হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। সকালে 2 মামলার আসামিকে আদালতে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক যুক্তিতর্ক শুনানি শেষে ধর্ষণ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। মোট 5 কার্যদিবসের দিবসের এই মামলার সাক্ষ্য গ্রহণ, আসামির আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলো। ঘটনার 25 দিনের মধ্যে এই মামলার রায় ঘোষণা হতে চলেছে। এই মামলায় গত 10 জুন সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে 3 কার্যদিবসে 18 জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে রোববার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলার একমাত্র আসামি 32 বছর বয়সী মনির। 21 মে বিকেলে 3.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। অন্যদিকে গত শনিবার চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার শুনানি শেষ হয়। সাক্ষ্য দিয়েছে 33 জন। হাম এবং উপসর্গে থামছে না মৃত্যু। গত 24 ঘন্টায় সিলেটে মারা গেছে আরও 3 শিশু। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখনো পর্যন্ত সিলেটে হাম এবং উপসর্গ নিয়ে প্রাণ গেছে 72 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি 56 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী এবং স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের মিয়ামি রাজ্যের বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে বাসিন্দারা। মঙ্গলবার মিয়ামির 75 ইন্টারস্টেট এর কাছে ছড়িয়ে পড়ে আগুন। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় একটি আবাসিক এলাকা, যা নিয়ে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে জরুরি উদ্ধারকারী বাহিনী। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি আকাশপথে অব্যাহত রাখা হয়েছে কড়া নজরদারি। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
হোয়াইট হাউসে ট্রাম্পের জন্মদিনের অনুষ্ঠানে বড় হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। মঙ্গলবার আদালতে নথির বরাতে এই তথ্য প্রকাশ করে FBI, জানায় ট্রাম্পের ৮০তম জন্মদিন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরক বোঝাই ড্রোন এবং স্নাইপার নিয়ে হামলার পরিকল্পনা করে একদল বিচ্ছিন্নতাবাদী। হোয়াইট হাউসের উত্তর পাশে আগে থেকে অবস্থান নিয়ে গুলি চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিল বন্দুকধারীরা। গোয়েন্দা তথ্য এবং সাইবার নজরদারির মাধ্যমে এই পরিকল্পনার কথা আগে থেকে জেনে যায় FBI। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।